এবং এই 1.5 বছরের সরকারকে আগামীতে আমাদের আগামী 150 বছর ওনারা যা করে গেছেন মোকাবেলা করতে হবে। এবং এই যে স্টেট ফ্যাসিজম ছিল শেখ হাসিনার আমলে, এই স্টেট ফ্যাসিজমকে এখন একটা পপুলার ফ্যাসিজমে রূপান্তর করা হয়েছে। এবং এই আগে আমাদের স্টেট ফ্যাসিজমের বৈশিষ্ট্য ছিল একটা হার্ড পাওয়ার, পুলিশের রাষ্ট্র, র্যাবের রাষ্ট্র, গুমের রাষ্ট্র, তাতে ছিল আওয়ামী বাকশালী ধর্মরাষ্ট্রের ধারণা, শেখ মুজিব, তারপরে এদেরকে জাতির পিতা বা আব্বা ডাকতে হবে, সেটার ভিত্তি এবং ভারতের প্রতি একটা সমর্থন, সেইটাকে পাল্টে এখন পপুলার ফ্যাসিজম যে ভিত করে দেওয়া হয়েছে, সেই পপুলার ফ্যাসিজম কিন্তু এখন আমাদের জন্য অনেক বড় একটা কনসার্ন। দেয়ার ইজ এ ফিয়ার আগামী 5-10 বছর আমাদের রাষ্ট্রের পরিণতি শেখ হাসিনার আমলে আমরা যেটা দেখছিলাম সেইটার থেকে ফার ফার মোরস ভবিষ্যতের দিকে আমরা তাকায় আসছি। আপনি তো স্টেট ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলতে পারতেন। আমি 2019 সালে দেশ ছাড়ছি পরিবার সহ। আমার খুব আল্লাহর রহমতে খুব সুন্দর জীবন ছিল। আমি বাইরে গিয়ে লেখালেখি করতাম, বই লিখছি, আমার উন্নয়ন বিভ্রম শেখ হাসিনা ব্যান করছে, আমি হিরো ছিলাম। আমরা অনেকে যারা এইখানে যারাই বসে আছেন তাদের সবাইকে মানুষ সম্মান করছে, শ্রদ্ধা করেছে। কিন্তু আজকে যদি আপনি সত্য কথা বলতে যান, আপনি ডিলিটিমাইজ হবেন, আপনাকে ক্রমাগত চরম আক্রমণের মধ্যে পড়তে হবে যে আপনি ব্যক্তি হিসেবে আপনি নিজেকে প্রশ্ন করা শুরু করবেন যে সমাজের বিরুদ্ধে আমি দাঁড়ায় আছি কিনা। সো এবং আপনাকে বলা হচ্ছে আপনাকে এক্সট্রিম হইতে হবে, আপনাকে উগ্র হইতে হবে, আপনাকে উগ্র ভারত বিরোধী দেখাতে হবে, আপনাকে উগ্র বিভিন্ন ধরনের বাম বিরোধিতা দেখাইতে হবে, উগ্র বিবিধ ধরনের আচরণ করতে হবে, সেইটা না হলে আপনি নরমাল না। সো এই যে উগ্র একটা রাষ্ট্রভাবনা মানুষের মধ্যে প্রতীত করে দেওয়া হয়েছে, এটা কিন্তু অত্যন্ত বড় একটা আশঙ্কা। এই জন্যে যে আজকে এই প্রায়োরিটিগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাথায় গেঁথে গিয়েছে, তারা বুঝেন নাই যে তাদেরকে কিভাবে এমন একটা ডিরেকশনে নিয়ে যাওয়া হয়েছে, সেটা ইন্ডিয়া চায় যে বাংলাদেশ একটা উগ্র ধর্মরাষ্ট্র হয়ে উঠুক। এবং তারা না বুঝেই সেই জিনিসটাকেই ভাবছেন যে এই চাওয়াগুলো, এই রেটরিকগুলো, এই ভাবনাগুলোই আমার জন্য সবচেয়ে করণীয়, তাতে আমি দেশপ্রেমিক প্রমাণিত হই। আমরা আজকে ভারতে ক্রিকেট খেলতে যাই নাই, মুস্তাফিজকে কেন খেলতে দেয় নাই, ফলে আমাকে যে আমি যে ভারতে খেলতে যাব না, ক্রিকেটাররা চাইতেছে খেলতে যাইতে, কিন্তু আমরা বলতেছি এটাই হচ্ছে প্যাট্রিয়টিক থিং টু ডু, আমি যাব না, ক্রিকেটারকে গালি দিচ্ছি, প্রতিষ্ঠানের মধ্যে বিসিসিবির পরিচালক ইত্যাদি তারাও সেটা বলে জনপ্রিয়তা কামাচ্ছেন। সো এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমি দিলাম, এটা রাইট রং আমি জাস্টিফাই করতে চাচ্ছি না। তো এই যে আমাদের পপুলার ফ্যাসিজমে এটা রাইজ হইছে, এটার আগামীতে কোন দিকে যাইতে পারে উই হ্যাভ নো ক্লু। এবং এই পরিণতির থেকে যদি আমরা ফেরত আসতে না পারি, there is a very severe consequence waiting for us। এবং আগামী সরকারের জন্য, আগামীতে রাষ্ট্রের জন্য, সমাজের জন্য প্রধান একটা কাজ হবে যে এই পপুলার ফ্যাসিজম থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি। আমাকে আপনারা জানেন আমি একজন অর্থনীতিবিদ। আমি কেন ফ্যাসিজম নিয়ে কনসার্ন? আমি শেখ হাসিনার আমলেও ধর্মরাষ্ট্রের ধারণা, আওয়ামী লীগ যে একটা ধর্মরাষ্ট্র ছিল, ফাদার এই আমাদের যে শেখ মুজিবকে জাতির পিতা বানানো, আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ একটা ধর্মের ধারণাগুলো নিয়ে আমি কিন্তু অনেক কথা বলেছি। আমি মনে করি প্রথম দিকে আমি ধারণাগুলো এনেছিলাম। অ্যাজ এন ইকোনমিস্ট আমার কাছে এটা ইম্পর্টেন্ট যে সোসাইটিতে হারমোনি খুব ইম্পর্টেন্ট। এটা আমার অত্যন্ত প্রিয় অর্থনীতিবিদ ড্যানি রড্রিগস উনি বলে গেছেন, উনি এম্পেরিক্যাল এভিডেন্সে দেখিয়ে গিয়েছেন পৃথিবীতে যেই সকল রাষ্ট্রের মধ্যে এই ধরনের ভাতৃঘাতী লড়াই থাকে তারা সেই ধরনের কোনো রাষ্ট্র আগাইতে পারে না। সো এটার আমি আরো একটা সিম্পলিফাই যদি করি, আমি বাংলাদেশের ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশন আছে, আমাদের যে এফডিআই আছে, আমাদের ব্যাংকের যে লিকুইডিটি আছে, এগুলো নিয়ে আমার ডিটেলস কাজ আছে, সেটাতে আমি খুব স্পষ্টভাবে দেখতে পাই যে বাংলাদেশকে আগাইতে হইলে আমাদেরকে এফডিআই লাগবে। আমাদের বর্তমানে যে পরিমাণ লিকুইডিটি আছে, আমাদের সোসাইটির যে প্রোডাক্টিভ ক্যাপাসিটি আছে, আমাদের যে নলেজ বেজ আছে, আমি যে কোনো বামপন্থীদের সমালোচনা করি, তারা বিভিন্ন ধরনের বৈদেশিক বিনিয়োগ আসতে গেলে তারা হাত তুলে সেটাকে বিভিন্নভাবে বিরোধিতা করেন। এইটার যে নলেজ ইস্যুটা, এটা যে কতটুকু ইম্পর্টেন্ট,
ওইটা এফডিআই শুধুমাত্র টাকা না, এফডিআই একটা জ্ঞান। সো এইটা আনা ছাড়া বাংলাদেশ বর্তমানে পার্মানেন্ট ডিক্লাইনে চলে গেছে। এই পার্মানেন্ট ডিক্লাইন শেখ হাসিনার তৈরি, এই পার্মানেন্ট ডিক্লাইন আমাদের 80 দশক 90 দশক এবং তার আগে উন্নয়নের যে ধারা ছিল। আমি যথেষ্ট সচ্ছল ফ্যামিলি থেকে এসেছি, কিন্তু তারপরেও আমি আমার খেয়াল আছে আমাকে 2টা রুটি খাইতে হতো। আমার আম্মা বলে দিত যে এইটার উপরে খাবে না। তারপর থেকে আমি আমার পরিবার, আমার আশেপাশের হাজার হাজার ফ্যামিলিকে দেখেছি, আমরা সবাই সামনে গিয়েছে। অবশ্যই বাংলাদেশের দারিদ্র এখন অনেক প্রকট, কিন্তু এই যে আমাদের আপওয়ার্ড সিলিংটাকে ভেঙে উপরে ওঠার ধারা এটা ভেঙে গেছে, সেখানে শেখ হাসিনা গত 15 বছর এটা ভেঙে ফেলছে। এটা থেকে মুক্তির একমাত্র উপায় আমি যেটা দেখি সেটা হচ্ছে আমাদেরকে এফডিআই আকর্ষণ করতে হবে। বিলিয়ন 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 ডলার এফডিআই আনতে হবে। এটার জন্য আমাদেরকে একটা সোসাইটি লাগবে, যে সোসাইটিটা হারমোনিয়াস। এই হারমোনিয়াস সোসাইটির জন্য আমাদেরকে অবশ্যই এই যে পপুলার ফেসিজমকে মোকাবেলা করতে হবে, এবং এই যে পপুলার ফেসিজমকে মোকাবেলা করতে হবে, এইটার আগামী সরকারের যে কর্তব্য, সেটাতে আমি একটা মাত্র উপায় দেখি। যেহেতু পপুলার ফেসিজম সমাজের ভিতরে প্রথিত হয়ে গিয়েছে, তার একটা মাত্র উপায় হচ্ছে জাস্টিস ডেলিভার করা। দেয়ার ইজ নো ওয়ে আপনি জাস্টিস ডেলিভার করা, এই যে সমাজের মধ্যে যে পপুলার ফেসিজম রাইজ হয়েছে, সেটাকে আপনি ডিল করতে পারবেন। বিকজ আজকে যে পপুলার ফেসিজম, তার টুলস গুলা কিন্তু সে বলতেছে শেখ হাসিনার বিচার হচ্ছে না, সে বলতেছে যে এই লোকগুলা এই পরিমাণ রিট্রিবিউশন করেছে, এগুলার বিচার হচ্ছে না। আমরা 15 বছর বিভিন্নভাবে নিপীড়িত হয়েছি, সেগুলোর বিচার হচ্ছে না। তো সেই বিচার, এটা যেমন জরুরি, ঠিক তেমনি আমাদেরকে মাথায় রাখতে হবে বাংলাদেশে আজকে 20% 25% লোকজন আওয়ামী লীগের একটা সমর্থক বেজ আছে ইত্যাদি। এই যে মুজিববাদী আমরা যেভাবে বলি না কেন, এই লোকগুলোকে আমরা নির্মূলের রাজনীতি করে নির্মূল করতে পারবো না। ইউ হ্যাভ টু হ্যাভ এ ট্রুথ কমিশন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, যেটাই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। তাদের প্রধান দায়িত্ব ছিল জাস্টিস ডেলিভার করা, একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে সোসাইটিকে হারমোনিয়াস জায়গায় নিয়ে আসা। এই জায়গাটায় তারা ব্যর্থ হয়েছে। সো সেই জায়গাতে আগামী সরকারের কাছে আমার যেটা আহ্বান, এখানে আমি সরকারের কাছে আহ্বান করলে হবে না, এখানে সরকার এবং সামাজিক প্রতিষ্ঠান উভয়ের কাছেই আমাদেরকে চাইতে হবে যে আমাদেরকে এই নির্মূলের রাজনীতি, এটা থেকে বেরিয়ে আসার জন্য সমাজকেও জাগ্রত হইতে হবে। আমাদেরকে রিট্রিবিউশন করতে হবে, আমাদেরকে রিডিস্ট্রিবিউশন করতে হবে, এবং আমাদেরকে দেখতে হবে যে গ্লোবালি এই ধরনের ট্রানজিশনাল জাস্টিস কিভাবে ডেলিভার করা হয়েছে। আমি রুয়ান্ডার কথা বারে বারে বলি যে রুয়ান্ডাতে হুতুতিসিরা আজকে এক সময় তারা মানে বড় জনগোষ্ঠীটা তাদের মাইনরিটিকে মানে ঠিক মানে বাসায় বাসায় গিয়ে গুলি করে হত্যা করছে। আজকে কিছুদিন আগে আমি রুয়ান্ডাকে নিয়ে উদাহরণ দিয়ে যখন লিখলাম, আমি রুয়ান্ডার মতো দেশ হবেন না, এরপরে অসংখ্য মানুষ আমার উপরে হামলে পড়লো যে আপনার কোনো আইডিয়া আছে রুয়ান্ডা কোথায় গেছে। তারপর আমি রুয়ান্ডা নিয়ে স্টাডি করে দেখলাম রুয়ান্ডা সিঙ্গাপুরের থেকে আগে গেছে। আমি তারপরে আবার পড়াশোনা করলাম, বন্ধুদের সাথে কথা বললাম, রুয়ান্ডা কিভাবে এটা পসিবল করলো। তখন আমি দেখলাম যে রুয়ান্ডাতে এমন ভাবে ট্রানজিশনাল জাস্টিসটা নিশ্চিত করা হয়েছে, যেই পরিবার তার প্রতিপক্ষের পরিবারকে হত্যা করছে, 2টা ফ্যামিলিকে একসাথে বসায় দিছে। তাকে বলা হয়েছে যে তোমার পরিবার ওই পরিবারের মানুষকে হত্যা করছে, সে এখন পাশে কঙ্গোতে আছে, ও কঙ্গো থেকে ফেরত আনা তোমার দায়িত্ব, ওকে সোসাইটিতে রিহেবিলিটেট করা তোমার দায়িত্ব। এটা ডাটাবেজ আছে, এটা একেবারে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, তোমাকে ওই পরিবারকে রিহেবিলিটেট করতে হবে। দ্যাট কাইন্ড অফ ট্রানজিশনাল জাস্টিসের মাধ্যমে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে সোসাইটি কেম টুগেদার। এইভাবে সোসাইটিকে যদি আমরা একসাথে না আনতে পারি, তাহলে পপুলার ফ্যাসিজমকে আপনি করতে পারবেন না। বিকজ পপুলার ফ্যাসিজমের রাইজ হয়েছে আমাদের এই সরকারের ব্যর্থতা থেকে, অবিচারের সরকার যে বিচার দিতে পারে নাই সেই জায়গা থেকে। তো ফলে একদিকে যেমন সমাজের দায়িত্ব আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে হায়ার অডিয়েন্সটা ডেলিভার করা, সোসাইটিকে একসাথে নিয়ে আসা, ঠিক তেমনি আমাদেরকে স্টেটেরও দায়িত্ব আছে যে স্টেটে যে ফাংশনগুলো, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, আইন শৃঙ্খলা রক্ষা করা, বেকার সমস্যা সমাধান ইত্যাদি, লন্ড্রি লিস্ট অফ থিংস আমি বলতে পারি, আমি দিকে যাচ্ছি না। কিন্তু আমি ফাইনালি যেটা বলে শেষ করতে চাই, ভয় পাবেন না। আমরা শেখ হাসিনাকে ভয় পাই নাই, পপুলার ফ্যাসিজমকে ভয় পাবেন না। ইফ ইউ বিলিভ ইন ইয়োরসেলফ দ্যাট আপনার হায়ার অডিয়েন্স আছে,